ক্লাস 9-এর কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। কবিতার কবি হচ্ছেন এমিলি জেন ব্রন্টে। তো এই কবিতা আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। তো তোমাদেরকে বলবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, যারা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। তো সঙ্গে থাকতে হলে তোমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখতে হবে, যাতে তুমি এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি মিস না করো নেক্সট টাইম। চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি কবিতার আলোচনায়। কবিতাটার নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো একটা মেসপারাইজিং, একটা রেমিনিসেন্স অর্থাৎ স্মৃতিচারণার একটা আভাস আমরা কবিতার মধ্যে পাবো। এবং কবি অর্থাৎ এমিলি জেন ব্রন্টে, যিনি ব্রন্টে সিস্টার্সদের অন্যতম আর কি, তো যিনি মেনলি wuthering হাইটস এই নভেলটার জন্য বিখ্যাত আর কি, তো তিনি মাত্র 30 বছর বয়সে মারা গিয়েছিলেন। যাই হোক, তো ইনি সমগ্র জীবনে কতটা ব্যথা বা প্যাথো সাফারিংস নিয়ে বেঁচেছিলেন তার অনেকটাই আভাস কিন্তু পাওয়া যায় কবিতার মধ্য দিয়ে। আমরা যদি কবিতাটা বিচার করি, কবিতাটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কবির মনের যে দুঃখের একটা ভাবধারা ছিল আর কি, তরঙ্গ ছিল, সেটা তার এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এমিলি জেন ব্রন্টে, তার বয়স হচ্ছে, তার জন্ম 1818 সালে এবং মৃত্যু 1848 সালে। তো ওয়াজ এন ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তিনি কিন্তু মেনলি একজন ইংরেজ কবি ছিলেন এবং ঔপন্যাসিক ছিলেন। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল wuthering হাইটস। তো এই wuthering হাইটস এই উপন্যাসটার জন্যই কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি পরিচিত আমাদের চোখে, আমাদের কাছে, তার রিডার্সদের কাছে। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। তো দীর্ঘদিন ধরে কিন্তু এটা ইংরেজি যে সাহিত্য তার একটা ক্লাসিক, মানে কালজয়ী একটা লেখনী হিসেবে পরিচিত। তো এই যে আমাদের কবিতাটা দেওয়া রয়েছে, ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, দূরের পর্বতকে ঘিরে রয়েছে যে নীল রঙের কুয়াশা আর কি, রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেইজ অফ ইউথ, কবিকে তার শৈশবের যে আনন্দধারার যে দিনগুলো প্রবাহিত হয়েছিল বা তিনি কাটিয়েছিলেন সেইগুলো সম্পর্কে তাকে মনে করিয়ে দিচ্ছে। এবং অ্যান্ড চাইল্ডহুড, এবং শৈশবের দিনগুলো আর কি, ইউথ মানে যৌবন আর কি, এবং দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, এগুলোকে তিনি কিন্তু পিছনে ফেলে রেখে চলে এসেছেন। অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, তো যখন তিনি এই পুরো ব্যাপারটা বা এই যে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পুরো সেটিং বলা হয় যার উপর ভিত্তি করে কবিতাটা তৈরি, তো এই পুরো প্রতিচ্ছবিটা তিনি যখন বর্ণনা করছেন, শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি বর্তমান মুহূর্ত থেকে অতীতে কিন্তু ফিরে যাচ্ছেন, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেইন, এবং তারপর তিনি আবার বর্তমানে ফিরে আসছেন। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা কবিতার আলোচনায় চলে আসি। দেখো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, নো the day has wept its fill, spent its store of silent sorrow। কবি আমাদেরকে বলছেন, কবি যেখান থেকে কবিতাটা লিখছেন তার অনতি দূরে, বেশ কিছুটা দূরে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের উপরে, মাইল্ড মানে নরম, আলতো, কুয়াশা, দ্য মিস্ট কুয়াশা রয়েছে, আপন দ্য হিল পাহাড়ের উপরে জমে রয়েছে, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, এবং এই যে পাহাড়ের উপরে কুয়াশা থাকা, এটা একটা ভবিষ্যৎবাণী করে। সেই ভবিষ্যৎবাণীটা কি, যে আগামীকাল কোনো বৃষ্টি, কোনো প্রকার বৃষ্টি হবে না। টেলিং নট অফ স্টর্মস মানে বলছে না এই ব্যাপারে যে আগামীকাল বৃষ্টি হতে পারে, মানে আগামীকাল বৃষ্টি হতে পারে এই ব্যাপারে বলছে না। তার মানে কি, সে বলতে চাইছে যে আগামীকাল কোনো বৃষ্টি হবে না। নো, আবার কবি কনফার্ম করে বলছেন যে না, হবে না। কেন? দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটা অর্থাৎ যে দিন দাঁড়িয়ে কবি কবিতাটা লিখছেন, এই দিনটা কিনা হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, তার পরিপূর্ণভাবে একেবারে মনটা ভরিয়ে, ওয়েপ্ট মানে কান্না করে নিয়েছে, ইটস ফিল মানে হচ্ছে পরিপূর্ণভাবে, মানে যতটা কান্না করা যায়। আচ্ছা বন্ধুরা, দিন কি কখনো কান্না করতে পারে? নিশ্চয়ই এখানে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, তাহলে
তো কবি আমাদের বলছেন যে দিনটি যথেষ্ট পরিমাণে একেবারে পরিপূর্ণভাবে কান্না করে নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে কান্না করে নেওয়া মানে কিন্তু বৃষ্টিপাত ঘটানো, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আজকের দিনে হয়ে গেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং বৃষ্টিপাতের মধ্যেও তিনি দুঃখের আবেগের অনুভূতি পাচ্ছেন। তো তিনি বলছেন স্পেন্ট ইটস স্টোর, এটার যে স্টোর অর্থাৎ সঞ্চয় থেকে খরচ করেছে। স্পেন্ট ইটস স্টোর, এর যে সঞ্চয় ছিল, জমানো যে ভান্ডার ছিল, সেটাকে স্পেন্ট মানে সেটাকে খরচ করেছে অফ সাইলেন্ট সরো, এবং সে ভান্ডারটা কিসের? সাইলেন্ট সরো মানে নীরব দুঃখ, নীরব দুঃখের ভান্ডার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতকে বা জলকে বা বৃষ্টিকে কবি দুঃখের সঙ্গে তুলনা করছেন, সরো দুঃখের সঙ্গে তিনি তুলনা করছেন। ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, পরের স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি আই এম এ চাইল্ড ওয়ান্স মোর অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। কবি বলছেন ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, কবি বলছেন আমি সেই শৈশবের দিনে, ইউথ মানে যৌবন, তো আমি সেই যৌবন বা শৈশবের সেই দিনগুলিতে আমি ফিরে গেছি। আই এম গন ব্যাক, আমি সেদিন আবার ফিরে গেছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশু। ইউথ মানে শৈশবের সময়, তাহলে কবি বলছেন আমি আরও একবার যেন শিশু হয়ে পড়েছি। কবি সেই প্রাচীন তিনি সেই রেমিনিস করছেন, তিনি স্মৃতিচারণা করছেন এবং তিনি নস্টালজিক ফিল করছেন। এই কবিতাটার থিম কিন্তু নস্টালজিক, এটার সুর কিন্তু নস্টালজিক, মানে তিনি ভাবছেন যে তিনি আরও একবার বাচ্চা হয়ে গেছেন, শিশু হয়ে গেছেন। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, নিথ মানে হচ্ছে বিনীত, কেমন? তো বিনীত মানে নিচে, কবি নিজেকে দেখতে পাচ্ছেন তিনি কোনো কিছুর অধীনে রয়েছেন, কোনো কিছুর নিচে রয়েছেন। কি সেটা? মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার যে আশ্রয় প্রদানকারী, শেল্টারিং মানে আশ্রয় প্রদানকারী বা আশ্রয় দেওয়ার যোগ্য, হ্যাঁ আশ্রয় দিতে পারে এমন, তাহলে আশ্রয় প্রদানকারী শেল্টারিং রুফ মানে ছাদের নিচে। কবি ভাবছেন, মহিলা কবি তিনি ভাবছেন যে তিনি যেন ছোটোবেলাতে সেই শৈশবের দিনে ফিরে গিয়েছেন এবং তার বাবার ছাদের নিচে অর্থাৎ বাবার তত্ত্বাবধানে তিনি আবার নিজেকে সঁপে দিয়েছেন, তিনি নিজে সেই সময় তিনি সময় কাটাচ্ছেন। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই ওল্ড হল অর্থাৎ পুরনো যে ঘর ছিল তার বাবারই হয়তো, সেই ওল্ড হল ডোর মানে পুরনো যে হল ঘর, তার যে দরজা, সেই দরজার কাছে নিয়ার মানে কাছে কবি নিজেকে দেখতে পাচ্ছেন। নেক্সট স্ট্যান্ডে আমি চলে যাব, তবে নেক্সট স্ট্যান্ডে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো এই কবিতার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক দিন আগেই পাবলিশ করা হয়েই গিয়েছে। যারা এখনও সেই ভিডিওটা দেখে থাকোনি, আমি তোমাদেরকে বলবো যে ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, তুমি সেখান থেকে ওই ভিডিওটা পার্টিকুলারলি ওই সমাধান ভিডিওটা তুমি দেখে নিতে পারবে। তো দেখো আমরা চলে আসি পরের স্ট্যান্ডায়। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, তাহলে কবি বলছেন যে আই ওয়াচ আমি উপভোগ করি দিস ক্লাউডি ইভিনিং ফল। এই ক্লাউডি মানে আমরা জানি মেঘাচ্ছন্ন, ইভিনিং মানে ইভ মানে সন্ধ্যাবেলা। তো কবি বলছেন যে তিনি মেঘাচ্ছন্ন সন্ধ্যাকে পড়তে দেখেন, ফল মানে ঘনিয়ে আসতে দেখেন বা পড়তে দেখেন সন্ধ্যাকে। আফটার এ ডে অফ রেইন, একটা সম্পূর্ণ বৃষ্টিস্নাত দিনের পর। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আজকের দিন তিনি যেদিন কবিতা লিখছেন তিনি বলছেন যে এই দিনে সমস্ত দিন বৃষ্টি হয়েছে, ডে অফ রেইন পুরো সারাদিন বৃষ্টি হয়েছে, এবং তারপরেই তিনি দেখতে পাচ্ছেন যে ক্লাউডি ইভিনিং ফল মেঘাচ্ছন্ন সন্ধ্যাও কিনা ঘনিয়ে আসছে। ব্লু মিস্টস সুইট মিস্টস অফ সামার, তো গ্রীষ্মকালের এখানে কিন্তু শীতপ্রধান দেশ, আমরা বুঝতে পারছি ইংল্যান্ড, সেখানে শীতপ্রধান দেশ। তাহলে সামার মানে হচ্ছে গ্রীষ্মের যে ব্লু মিস্টস মানে নীল কুয়াশা, সুইট মিস্টস মানে মিষ্টি কুয়াশা, সেটা পল মানে কিন্তু এখানে কভার মানে আবৃত করছে বা ঢেকে দিচ্ছে কাকে? দ্য হরাইজনস মাউন্টেন চেইন, দূরে। হরাইজন মানে আমরা জানি দিগন্ত রেখা, অর্থাৎ যেখানে আকাশ এবং পৃথিবী পরস্পরের সঙ্গে মিলিত হয়, এটাকেই কিন্তু হরাইজন বলা হয়। তাহলে বলা হচ্ছে হরাইজনস মাউন্টেন চেইন মানে দিগন্তের যে পর্বত, মাউন্টেন চেইন মানে হচ্ছে শৈলশিরা আমরা বলতে পারি, বা পর্বত শৃঙ্খল, দূরের দিগন্তের যে পর্বত শৃঙ্খল তাকে কিন্তু কভার মানে তাকে
পল মানে কভারিং করছে, তাকে আবৃত করছে, তাকে ঢেকে দিচ্ছে এই নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা গ্রীষ্মের দিনের। আমরা চলে আসবো লাস্ট স্ট্যাঞ্জায়। দেখো তোমাদেরকে বলবো যে অবশ্যই যদি কোনো জায়গায় কোনো ফল্ট থাকে, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি সেই তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত অবশ্যই করার চেষ্টা করব। চলে আসবো আমরা লাস্ট স্ট্যাঞ্জায়। দেখো বলা হচ্ছে দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম্প মানে অ্যাকচুয়ালি স্যাঁতসেঁতে, কিন্তু এখানে আমরা কি বলতে পারি, ভিজে যে স্যাঁতসেঁতে ভাব, তো সেই ভিজে স্যাঁতসেঁতে ভাব এটা কিন্তু স্ট্যান্ডস মানে জমে গেছে, দাঁড়িয়ে পড়েছে ইন দ্য লং গ্রিন গ্রাস, লম্বা সবুজ ঘাসের উপরে এই ভিজে স্যাঁতসেঁতে ভাবটা, বা আমরা বলতে পারি এই যে ড্যামটা কিসের থেকে এসছে, কুয়াশার থেকে। তাহলে কুয়াশা বা শিশির কিন্তু জমেছে এই লম্বা সবুজ ঘাসের উপরে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, তো কেমনভাবে জমেছে এই কুয়াশাটা, কেমনভাবে জমে রয়েছে ঘাসের উপরে, অ্যাজ থিক মানে ততটাই পুরু, অ্যাজ মর্নিং স্টিয়ার্স সকালবেলা চোখের জল ফেললে যতটা পুরু হয়। কবি প্রত্যেকটা ন্যাচারাল অবজেক্টসের মধ্যে নিজের দুঃখটাকে তিনি যেন গেঁথে দেওয়ার চেষ্টা করছেন, তার মধ্যে যে দুঃখের কালো অন্ধকার বা দুঃখের আঁকা মানে মেঘ যে ছেয়ে এসেছে সেটা আমরা প্রত্যেকটা লাইনের মধ্যে টের পাচ্ছি। তো তিনি বলছেন যে অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, সকালের চোখের জল যতটা পুরু হয় ততটাই কিনা পুরু এই ঘাসের উপরে যে নিয়র বা কুয়াশা বা ড্যাম্প জমে রয়েছে সেটা। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস, তো আমাদের মনে রাখতে হবে ড্রিমি সেন্টস, ড্রিমি মানে স্বপ্নালু, মানে স্বপ্নে বিভোর হয়ে যাওয়া, সেন্টস মানে সুগন্ধ, অফ ফ্র্যাগ্রেন্স মানে সুবাস, হ্যাঁ, বা তুমি সেন্টস মানে সুবাস বলতে পারো, অফ ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধির। তাহলে সুগন্ধির সুবাস কি মানে স্বপ্নালু যে সুবাস সেটা কি পাস মানে অতিক্রম করছে, বা কবির পাশ দিয়ে যেন যাতায়াত করছে, কবির গন্ধ পাচ্ছেন সেই পুরনো দিনের, দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, যেটা কিনা অন্যান্য বছর, অন্যান্য পুরনো বছরের স্মৃতিকে কবির মনে আবার নতুন করে প্রথিত করছে। তিনি বলছেন দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, যে সেন্টটা অন্যান্য দিনের, অতীতের দিনের বছরগুলোকে রিমাইন্ডস মানে মনে করিয়ে দেয় কবিকে। তো দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, যা কিনা অন্যান্য বছরের স্মৃতিকে উগরে দেয় বা স্মৃতিকে মনে করিয়ে দেয় কবিকে। তো আশা করছি কবিতার মানেটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো তোমাদেরকে। এবং তুমি যে এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও। এর ফলে কী হবে, নেক্সট টাইম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও রিলিজ হলে তুমি সবার আগে পেয়ে যাবে। এবং প্লিজ চ্যানেলটি মানে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে মানে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।